বর্তমান সময়ে ভিডিও এডিটিং একটা প্রফেশন। কেউ ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করে, কেউ ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করে, কেউ বা মুভি এডিটিং করে, আবার কেউ লাইকি আর টিকটকের জন্য ভিডিও তৈরি করে। সব মিলিয়ে ভিডিও এডিটিং কারো কাছে একটি শিল্প বা আর্ট, আর কারো কাছে এটাই প্রফেশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিডিও এডিটিং নিয়ে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চলেছি যেগুলো অ্যাপ্লাই করে আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই রয়েছে ভিডিও এডিটিং নিয়ে কিছু ভুল ধারণা। অনেকেই ভাবেন davinci রিজলভ, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, সোনি ভেগাস এই ধরনের সফটওয়্যার ছাড়া প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করা যায় না। বর্তমান সময় মার্কেটে অনেক ভালো ভালো ফ্রি সফটওয়্যার আছে যেগুলোর দ্বারা আপনারা খুব ভালো প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে পারবেন, যেগুলোর দ্বারা আপনি খুব ভালো একটা ভিডিওর আউটপুট তৈরি করতে পারবেন। এখন আপনাদের বলবো, তাহলে আপনারা কোন সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের জন্য ইউজ করবেন? এটার উত্তরটা এক কথায় দেওয়াটা প্রায় অসম্ভব। একটা প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য কখনোই একটা সফটওয়্যার পারফেক্ট হতে পারে না। একটা পারফেক্ট ভিডিও আউটপুট বের করার জন্য আপনাকে একটা থেকে আরেকটা সফটওয়্যারের মধ্যে সুইচ করতে হবে। একটা সফটওয়্যারের মধ্যে কিছু কাজ করে এবং অন্য একটি সফটওয়্যারে সুইচ করে ওইটার মধ্যে আরও কিছু কাজ করে নিতে হবে। যেমন ধরুন, আপনি প্রিমিয়ার প্রোতে কিছু কাজ করতে পারবেন যেটা davinci রিজলভে হবে না, আবার davinci রিজলভে কিছু কাজ আছে যেটা প্রিমিয়ার প্রোতে হবে না, এবং অ্যাডোবের আফটার ইফেক্ট যে সফটওয়্যারটি রয়েছে এইটার মাধ্যমে এমন কিছু অ্যাডভান্স লেভেলের কাজ করা যায় বা ভিএফএক্স এর কাজ করা যায় যেটা প্রিমিয়ার প্রো দ্বারা কখনোই সম্ভব নয়। তাই একটা প্রফেশনাল ভিডিও আউটপুট বের করার জন্য সর্বদা মাল্টিপল সফটওয়্যার ইউজ করার চেষ্টা করবেন। এখন আপনাদের জানাবো কিছু ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স। তাই আমি আমার কম্পিউটারে প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে। এটার ইউজার ইন্টারফেস দেখতে অনেকটাই wondershare ফিমোরার মতো। আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে চান, অবশ্যই আপনার সফটওয়্যারকে কাস্টমাইজ করা শিখতে হবে আপনাকে। davinci রিজলভ, প্রিমিয়ার প্রো, সোনি ভেগাস এই ধরনের সফটওয়্যারগুলোকে কাস্টমাইজ করা যায়। আপনি যদি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, তাহলে আপনার ভিডিও এডিটিংয়ের স্পিড অনেকটাই বেড়ে যাবে। একজন প্রফেশনাল ভিডিও এডিটর কিন্তু কখনোই একাই একটা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারে না বা কমপ্লিট করতে পারে না। এর জন্য আপনাকে প্রত্যেকটা ফাইল প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করার পরে এগুলোকে অ্যালাইন করে নিতে হবে, আলাদা করে নিতে হবে, ম্যানেজমেন্ট করে নিতে হবে। যেমন ধরুন, এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। এই যে থাম্বনেলের ফোল্ডার, একটা ফোল্ডার করা আছে, এটার ভিতরে কিছু থাম্বনেল রয়েছে। তারপরে আরেকটা ফোল্ডার রয়েছে এখানে সাউন্ড ইফেক্ট। প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট এই ফোল্ডারের মধ্যে রাখা আছে। যদি এখন আমার এই প্রজেক্টটা কোনো অন্য একজন ভিডিও এডিটরের কাছে দেওয়া হয়, সে কিন্তু আমার এই প্রজেক্টটা দেখেই বুঝে ফেলবে কোনটার মধ্যে কি আছে এবং কিভাবে কি করতে হবে। এখন দেখাচ্ছি আপনাদের টাইমলাইন ম্যানেজমেন্ট। যাদের ভিডিও এডিটিং সম্বন্ধে একটু ধারণা আছে তারা হয়তো বা জানবেন A1, এটা হচ্ছে অডিওর টাইমলাইন। আর এখানে দেখতে পাচ্ছেন V1, এটা হচ্ছে ভিডিওর টাইমলাইন। ভিডিওর প্রথম টাইমলাইন হচ্ছে এইটা, এবং এই ভিডিওর যে অডিওটা এটা আসবে A1-এ, মানে অডিও 1 টাইমলাইনে। প্রথমেই আপনি এই ভিডিওর যে টাইমলাইনটা রয়েছে এটার মধ্যে আপনার যতগুলো ক্লিপ আছে, মানে ভিডিও 1 যে টাইমলাইনটা থাকবে এটার মধ্যে আপনার যতগুলো মেইন ক্লিপ আছে সবগুলোকে এটার মধ্যে ইম্পোর্ট করবেন এবং সাইড বাই সাইড বসাবেন। যেমনটা আমার এই প্রজেক্টে দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা ক্লিপ সাইড বাই সাইড বসিয়েছি। এরপর আপনি যেটা করবেন, ভিডিওটাকে প্লে করবেন, এডিট না করে, মানে ক্লিপগুলো বসানোর পরে এই টাইমলাইনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত প্লে করে দেখবেন যে কোথাও কোনো প্রকার প্রবলেম আছে কি না। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্লে করে দেখবেন। ভিডিও ক্লিপগুলো দেখে অ্যানালাইজ করবেন যে কোনো ক্লিপ বাদ দেওয়ার প্রয়োজন আছে কিনা বা কোনো ক্লিপের কিছু কিছু অংশ কাটার প্রয়োজন আছে কিনা। সবগুলো ক্লিপ আপনার টাইমলাইনে বসানো হয়েছে কিনা সেটা ফার্স্ট টাইম প্লেব্যাক করে দেখবেন, তখন কাটাকাটির কাজ করবেন না। তারপরে সেকেন্ড টাইম এই টাইমলাইনটাকে আরেকবার প্লে করবেন। ভিডিওর ক্লিপের থেকে কোন কোন অংশগুলো বাদ দিতে হবে সেগুলো আপনি কেটে বাদ দিয়ে দিবেন। তারপরে আরেকবার ভিডিওটাকে প্লে করবেন বা টাইমলাইনটাকে প্লে করবেন। প্লে করে দেখবেন এমন কি কি অংশ আছে যেটা আপনার অডিয়েন্সদেরকে বোরিং করতে পারে। হ্যাঁ, অডিয়েন্স। আপনি যদি মুভি এডিট করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স থাকবে, ইউটিউবের জন্য যদি কন্টেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স থাকবে, আর ফেসবুক পেজের জন্য যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও আপনার অডিয়েন্স থাকবে। কখনোই আপনার অডিয়েন্সদের জন্য বোরিং ভিডিও তৈরি করবেন না। আমার কথার মানে হচ্ছে, আপনার ভিডিও ক্লিপের মধ্যে যেই পার্টগুলো বোরিং ক্লিপ বলে মনে হবে আপনার কাছে, সেই পার্টগুলো আপনি ডিলিট করে দেন বা কেটে বাদ দিয়ে দেন। হোক না সেটা আপনার পছন্দের ক্লিপ, তারপরও সেটা বাদ দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার পছন্দের ক্লিপ আপনার অডিয়েন্সেরও পছন্দের ক্লিপ হবে এটা কিন্তু নয়। এরপর সেকেন্ড যেটা করবেন,
V2 বা দ্বিতীয় ভিডিওর যে ট্র্যাকটা থাকবে এটার মধ্যে বিভিন্ন প্রকার এক্সট্রা যে লোয়ার থার্ড থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডেস্কটপে দুইটা আইকন দেখাচ্ছে, তো এই আইকনগুলো আপনারা বসাতে পারেন। তারপরে আপনার এই যে কিবোর্ড শর্টকাট, এই যে এটা হচ্ছে লোয়ার থার্ড, এই লোয়ার থার্ডগুলো আপনারা আপনার সেকেন্ড টাইম লাইনের মধ্যে বসাতে পারেন। কখনোই প্রথম টাইম লাইনের মধ্যে আপনার এই লোয়ার থার্ডগুলো বসাবেন না। আপনার এই টাইম লাইনের মধ্যে উপরে যে ক্লিপগুলো থাকবে সেটাই কিন্তু আগে শো করবে। এইবার কথা বলবো অডিও ক্লিপ নিয়ে। আপনার ভিডিও ক্লিপের সাথে যে অডিওটি রয়েছে সেটাকে ভালোভাবে প্লে করে দেখবেন যে সেটার মধ্যে কোনো প্রকার নয়েজ আছে কিনা বা নয়েজ রিমুভ করার প্রয়োজন আছে কিনা। আপনি যখন ভিডিওর কোনো একটা ক্লিপ ডিলিট করবেন তখন অবশ্যই শিফট এবং ডিলিট বাটন প্রেস করে ডিলিট করবেন, এতে করে রিপল ডিলিট হবে। আপনার পেছনের যে ক্লিপগুলো আছে একসাথে পিছনে চলে এসে অ্যালাইন হয়ে যাবে। তো এতে করে যেটা হবে, আপনার ভিডিওর ক্লিপের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না, যাতে করে আপনারা এখন যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটু কালো হয়ে আবার ভিডিওটা চলে আসছে, মানে এইরকম যেন না হয়। এরকম গ্যাপ থাকলে হয়তো আপনার অডিয়েন্স যদি অমনোযোগীভাবে আপনার ভিডিওটা দেখে বা মনোযোগ সহকারে ভিডিওটা না দেখে তাহলে হয়তো বা ধরতে পারবে না, কিন্তু আপনার ভিডিও যখন কেউ মনোযোগ সহকারে দেখছে তখন অবশ্যই এই জিনিসটা তার চোখে লাগবে। কখনোই পেজ পিলের মতো ট্রানজিশন ব্যবহার করবেন না, এতে করে ভিডিওটা খুবই আনপ্রফেশনাল মনে হবে। সবসময় একটা অ্যাডভান্স লেভেলের ট্রানজিশন ব্যবহার করার চেষ্টা করবেন। আমার একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে ফটোশপের মাধ্যমে ট্রানজিশন তৈরি করা যায়। তো ভিডিও এডিটিংয়ের জন্য ফটোশপও আপনার জানার প্রয়োজন আছে, এমনকি ফটোশপ ব্যবহার করেও আপনি ভিডিও এডিটিং করতে পারেন। আমার এই কথা শুনে অনেকে হয়তো বা বলবেন যে ভাই ফটোশপ তো হচ্ছে ফটো এডিটিংয়ের সফটওয়্যার, তো এইটার দ্বারা ভিডিও এডিটিং কিভাবে সম্ভব, মানে কি বলতেছেন এটা? হ্যাঁ, এটার দ্বারাও সম্ভব। এটার দ্বারা আপনার ভিডিওর জন্য অনেকগুলো সুন্দর সুন্দর লোয়ার থার্ড, স্টিকার, লোগো ইত্যাদি ডিজাইন করতে পারবেন। এবং ভিডিওর মধ্যে আমরা অনেক সময় থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিছু ভিডিও ক্লিপ ডাউনলোড করি যেগুলোর মধ্যে একটা আপনার ওয়াটারমার্ক থেকে যায়, তো এই ওয়াটারমার্কগুলো রিমুভ করার জন্য ফটোশপ যথেষ্ট। ফটোশপের মাধ্যমে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। হ্যাঁ, সেটা হয়তো অনেকটা সময় নিয়ে নেয়, তবে সেটা সম্ভব। ভিডিওটি সম্পূর্ণ এডিট হয়ে যাওয়ার পরে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্লে করে দেখবেন যে কোথাও অডিও মিসম্যাচিং হয়েছে কিনা। অডিও মিসম্যাচিং বলতে আপনি কথা বলছেন, আপনার মুখ নড়ছে বা ঠোঁট নড়ছে, কিন্তু আপনার ভিডিওতে দেখাচ্ছে সেটা 1 মিনিট বা 1 সেকেন্ড পরে। যেমন ধরুন ভিডিওতে আপনার একটা সাবজেক্ট কথা বলছে, কিন্তু কথা বলার যে ভয়েসটা সেটা 1 সেকেন্ড পরে শোনাচ্ছে, তার মানে এটা আপনার অডিও মিসম্যাচিং হচ্ছে, অডিও ঠিকভাবে সিঙ্ক্রোনাইজ হয়নি। আপনার ভিডিওর মধ্যে যদি অডিও মিসম্যাচিং হয় তাহলে সেটা কিন্তু কখনোই একটা পারফেক্ট ভিডিও হবে না। এখন বলবো ভিডিও রেন্ডারিং নিয়ে কিছু কথা। অনেকেই ভাবেন হাই রেজুলেশনে হাই এফপিএসে ভিডিও রেন্ডার করলে সেই ভিডিওটাই একটা প্রফেশনাল ভিডিও হবে। না, বিষয়টা তা নয়। কারণ আপনি যদি ইন্টারনেট থেকে কখনো কোনো মুভি ডাউনলোড করে থাকেন, সহজ বাংলায় যদি বলতে হয়, যদি ইন্টারনেট থেকে কোনো প্রকার ছায়াছবি এই ধরনের কিছু ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন 500 থেকে 700 এমবির মধ্যে একটা 3 ঘন্টার মুভি আপনি ডাউনলোড করে নিতে পারছেন। তো এইটা কিভাবে সম্ভব? যারা মুভি তৈরি করে তারা কি আমাদের মতো মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে রেকর্ড করে? না, তারা অনেক দামি দামি ক্যামেরা দিয়ে রেকর্ড করে। তো তাদের ভিডিওর কোয়ালিটি তো অনেক ভালো, তো তাদের ফাইল সাইজও তো বড় হওয়ার কথা। তাদের ফাইল সাইজ আসলে ছোট থাকে না, তাদের ফাইল সাইজ আসলে অনেক বড়ই হয় এডিট করার পরে। অনেক ক্ষেত্রে দেখা গেছে 1000 জিবি বা 1 টেরাবাইটও হয়ে যায়। এটা তারা কম্প্রেস করে। ভিডিও কম্প্রেসের জন্য অনেক সফটওয়্যারই আছে যেগুলো আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট না করে ভিডিওটিকে কম্প্রেস করতে পারে। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও অনেকে ভাবে যে ভাই আমি অনেক বড় একটা ভিডিও দেবো, 5 মিনিটের একটা ভিডিওর সাইজ হবে 1 জিবির থেকেও বেশি। এটাও কিন্তু কোনো ভালো বুদ্ধি নয়। আপনি ভাবছেন যে হয়তো বা এটা ভালো হবে, কিন্তু ইউটিউবে আপলোড করার পরে আপনার এই ভিডিওটাকে অ্যানালাইজ করতে ইউটিউব অনেকটাই সময় নিয়ে নেবে। আপনি ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে, আপনার ভিডিওটা আপলোড হতে অনেক সময় নেবে, আর এই ভিডিওটাকে অ্যানালাইজ করে ইউটিউব তার নিজের ফরম্যাটে চেঞ্জ করতে অনেকটাই সময় নিয়ে নেবে। জরুরি এটা নয় যে আপনার ভিডিওর সাইজ যত বড় হবে আপনার ভিডিওর কোয়ালিটি ততটাই ভালো হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর নিচে দিয়ে একটা টেক্সট বা টাইটেল চলে যাচ্ছে। অনেকে এটাকে অনেক ভাষায় বলে, আমি এটাকে টাইটেলই বলবো। আপনারা নিউজের হেডলাইন দেখেন, অনেক সময় টিভিতে নিউজের হেডলাইন এইভাবে যায়। আপনি যদি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এই টেক্সটটা বসান সেটা আপনাকে ততটা ফ্লেক্সিবিলিটি দেবে না যতটা আপনার ফটোশপ দিবে। ফটোশপের মাধ্যমে আপনি টেক্সটটাকে তৈরি করে নেবেন এবং সেটা তারপরে যদি ভিডিওতে অ্যাড করেন, আর এতে করে অনেকটাই ফ্লেক্সিবিলিটি পাওয়া যাবে এটার এডিটিংয়ের মধ্যে। আপনি এটার সাইজ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন, ইফেক্ট কন্ট্রোলের মাধ্যমে এটার স্পিড কম এবং বেশি করতে পারবেন, যেটা প্রিমিয়ার প্রোতে করাটা অনেকটাই প্যারাদায়ক। ভিডিও এডিটিংয়ের জন্য সঠিক প্ল্যানিংটাই হচ্ছে মেইন ফ্যাক্ট।
কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে ভিডিও এডিটিং করার পূর্বেই আপনার ক্লিপগুলো যখন প্রথম ভিডিও ট্র্যাকের মধ্যে বসাবেন তখনই আপনার প্ল্যানিং করে নিতে হবে যে এই ভিডিওটা আপনি কিভাবে তৈরি করবেন বা কিভাবে আপনার অডিয়েন্সদের কাছে ইন্টারেস্টিং করে তুলবেন। বন্ধুরা, ভিডিও এডিটিং সম্বন্ধে আমার ধারণা খুবই কম বা সীমিত। আমি কিছু প্রফেশনাল মুভি এডিটরদের সাথে কথা বলেছিলাম এবং তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম তারা কিভাবে এডিট করে। তো আমার নলেজ থেকে আপনাদের যতটুকু জানানো সম্ভব আমি জানিয়ে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে এসেছে বা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।